আচ্ছা দেখো, কাস্টমসের আজকে যে থিওরিগুলো পড়বো এক একটা করে দেখে নিই, ঠিক আছে? তো আজকে যে থিওরিগুলো পড়বো সেগুলো দেখার আগে আমি বলে দিই যে ইম্পোর্টে কোন কোন ডিউটি লাগে। ঠিক আছে, ওটা আমরা আগেও বলেছি, আবার বলছি। ইম্পোর্টে কোন কোন ডিউটি লাগে? বিসিডি, বেসিক কাস্টম ডিউটি লাগে। ঠিক আছে, আর কি লাগে? প্রোটেক্টিভ ডিউটি। ঠিক আছে, প্রোটেক্টিভ ডিউটি লাগে। তারপর কি বলছে? অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগবে, সেফগার্ড ডিউটি লাগে, কাউন্টার ভ্যালিং ডিউটি, এটাকে আমরা শর্টে বলবো সিবিডি। সিবিডি আন্ডারে দুটো আছে, একটা আইজিএসটি আর একটা জিএসটি কম্পেনসেশন সেস। ঠিক আছে? তো দেখো, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সবার প্রথম প্রোটেক্টিভ ডিউটি। এই ডিউটিটা আবার কি কি কাজ দেয়? প্রোটেক্টিভ ডিউটি, প্রোটেক্টিভ ডিউটি আমাদের কি কাজ দেয় দেখো। কি বলছে প্রোটেক্টিভ ডিউটি জিনিসটা? কি বলছে? আর ডিউটি ইম্পোজড অন ইম্পোর্টেড গুডস। প্রোটেক্টিভ ডিউটি হলো এমন এক ধরনের ডিউটি যখন আমরা ফরেন থেকে গুডস ইম্পোর্ট করব না, তার উপর এই ডিউটিটা বসানো হয়। কেন বসানো হয় তুমি পড়লেই বুঝতে পারবে। বলছে ফর দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি ইন্ডাস্ট্রি এস্টাবলিশড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সমস্ত ইন্ডাস্ট্রি এস্টাবলিশড আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আমাদের দেশে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, এই সমস্ত ইন্ডাস্ট্রি যেন ধ্বংস না হয়ে যায়। অনেকে কি করে, ফরেনে অনেক জিনিসের দাম কমে পাওয়া যায়, সেই জিনিসগুলো সেই দেশ থেকে মানে ফরেন থেকে এই দেশে নিয়ে এসে তারা তাদের বিজনেস সামলাচ্ছে, বিজনেস করছে। তাহলে কি আমাদের যে ডোমেস্টিক বিজনেস ও মার খেয়ে যাবে, প্রচুর লস হবে। এই জন্য ডোমেস্টিক বিজনেসকে বাঁচানোর জন্য ফরেন থেকে তুমি যে গুডস ইম্পোর্ট করছো তার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিউটি বসায়। আরে এটাই তো প্রোটেক্টিভ ডিউটি। স্যার কত পার্সেন্ট ডিউটি বসায়? দেখো না, লেখা আছে, বলছে অন দ্য রেকমেন্ডেশন অফ ট্যারিফ কমিশন। এই যে কত পার্সেন্ট ডিউটি বসাবো সেটা কে রেকমেন্ড করবে? ট্যারিফ কমিশন। নেক্সট বলেছে কি ইট ইজ এফেক্টিভ অনলি এন্ড ইনক্লুসিভ অফ দ্য ডেট ইফ এনি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল অফ দ্য ট্যারিফ। ব্যাপারটাকে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ সম্পর্কে সবারই আইডিয়া আছে, আমরা সবাই জানো স্মার্ট ওয়াচ। ঠিক আছে, স্মার্ট ওয়াচ আমাদের দেশ কি করে? ইম্পোর্ট করে। আমাদের দেশ স্মার্ট ওয়াচ ইম্পোর্ট করে, মানে খুব কম, মানে খুব ইম্পোর্ট করে, প্রচুর ইম্পোর্ট করে। আমাদের দেশ ভারতবর্ষ স্মার্ট ওয়াচ প্রচুর ইম্পোর্ট করে। তাই লিখেছি দেখো, হেভি কোয়ান্টিটি ইম্পোর্ট করছে। তাহলে হেভি কোয়ান্টিটি ইম্পোর্ট করলে কি হবে? আমাদের দেশেও কিন্তু স্মার্ট ওয়াচ প্রোডাকশন হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। তাতে কি হবে? আমাদের দেশে যে ডোমেস্টিক সেক্টর আছে, ঠিক আছে, ডোমেস্টিক, সেটা কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের দেশের যে বিজনেস সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত প্রডিউসাররা এই সমস্ত স্মার্ট ওয়াচ প্রোডাকশন করছে তাদের প্রচুর সমস্যা হবে। কেন না, কেন সমস্যা হবে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। বলছে দেখো, যদি আমরা ফরেন থেকে প্রচুর স্মার্ট ওয়াচ মানে হেভি বাল্ক কোয়ান্টিটি যখন আমরা পারচেজ করব, ইম্পোর্ট করব, ঠিক আছে, তো তখন দেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। এতে কি হবে? নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। স্যার কিরকম নেগেটিভ ইম্প্যাক্ট? সাপোজ তোমরা সবাই জানো স্মার্ট ওয়াচ আমরা যে নিয়ে আসি কোন দেশ থেকে ইম্পোর্ট করি? চায়না। ওর উপর থেকে দিতে পারবে না, চায়না। আর আমরা সবাই জানি টেকনোলজির দিক থেকে চায়নার উপরে কেউ নেই, ঠিক আছে। তো চায়না কি করবে? অনেক কম দামে তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ ওরা অনেক নমিনাল প্রাইসে ওরা কি করবে? চায়না এক্সপোর্ট করবে, আমরা ইম্পোর্ট করব। ওরা এক্সপোর্ট করবে, আমরা ইম্পোর্ট করব। সাপোজ ধরো তো ওরা যে ইম্পোর্ট করছে কত টাকায়? 600 টাকা কস্টে। মানে ওরা 600 টাকায় পাঠাচ্ছে, অর্থাৎ আমি দোকানদার, আমি 600 টাকায় পারচেজ করি। কত টাকায় পারচেজ করলাম? 600 টাকায়। সেই স্মার্ট ওয়াচটা আমাদের দেশে যখন প্রোডাকশন করবে না, তাই লিখে দেবে কস্ট অফ প্রোডাকশন করতেই পড়ে যাবে 700 টাকা। বলো, অ্যাজ আ রিটেলার, ঠিক আছে, অ্যাজ আ রিটেলার তুমি কি করবে? তুমি কি 600 টাকায় মাল কেনা পছন্দ করবে নাকি 700 টাকায় মাল কেনা পছন্দ করবে? তুমি বলো, তুমি নিজে বলো, তুমি 600 টাকায় মাল কেনা পছন্দ করবে নাকি 700 টাকায় মাল কেনা পছন্দ করবে? স্যার অফকোর্স 600 টাকায় মাল কিনবো, কারণ আমি চাইবো যত কম দামে মাল কিনতে পারবো, ঠিক আছে, ততই তো আমার পক্ষে বেনিফিট হবে, প্রফিট বেশি হবে। তো দেখো, তাই সবসময় তারা কি, বিজনেসম্যানরা কি করবে? 600 টাকায় মাল কিনবে 700 টাকার পরিবর্তে, ঠিক আছে। কিন্তু মার্কেটে যখন দেখো, মার্কেটে যখন এই প্রোডাক্টটা বেচবো, মার্কেটে এই স্মার্ট ওয়াচের দাম ধরে চলছে 1500 টাকা। তাহলে 600 টাকায় নিয়ে আমি 1500 টাকায় বেচি, তাহলে 900 টাকা লাভ করবো। এখানে 700 টাকায় কিনে আমি 15 টাকায় বেচি, তাহলে 800 টাকা লাভ করতে, কোনটা লাভ করতে হবে? স্যার অফকোর্স আমি ফরেন থেকে মাল কিনে ইম্পোর্ট করবো।
তো এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে, এর উপর একটা ডিউটি বসিয়েছে। সাপোজ দেখো ডিউটি বসিয়ে, কত টাকা ডিউটি বসিয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি যখন বাইরে থেকে মাল ইম্পোর্ট করছো তখন ধরো তোমার উপর 100 টাকা, 100 টাকা এই ডিউটি বসিয়ে তখন 700 টাকা, আর তোমার দেশও তৈরি হয় 700 টাকা, ঠিক আছে? তো দেখো দুটোই সেম। তখন তুমি বিদেশ থেকে মাল কিনবে, কোনোদিনই ইম্পোর্ট করবে না। অর্থাৎ এটাকে নষ্ট করার জন্যই কিন্তু প্রোটেক্টিভ ডিউটিটা বসিয়েছে। তুমি দেখো তোমার বইতেও লেখা আছে সুন্দর করে, বইয়ের লেখাটা বলে দিচ্ছি কি লেখা আছে। এটাই বলেছে বইতে বলেছে যে প্রোটেক্টিভ ডিউটি, ঠিক আছে, কার উপর লেভি করা হয়? যদি আমরা বিদেশ থেকে কোনো গুডস ইম্পোর্ট করি তার উপরে প্রোটেক্টিভ ডিউটিটা লেভি করা হয়, ঠিক আছে? কেন এটা লেভি করা হয় বললাম, মানে ইন্ডাস্ট্রি বাঁচাতে, মানে আমার দেশে যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি হয় সেদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এটা করা হয়, ঠিক আছে? আর এটা কারা লেভি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? কার রেকমেন্ডেশন অনুযায়ী? এই যে আমার তোমার ট্যারিফ কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, ঠিক আছে? তো কেন এটা করে? কেন ওরা বিলিভ করে যদি এই ডিউটি বসায় তাহলে দেশের শিল্পটাকে, দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো, ঠিক আছে? আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে? অফিসিয়াল গ্যাজেটে একটা নোটিফিকেশন দেবে, তার মাধ্যমে এইসব হবে। আর তবে মাথায় রাখতে হবে এই যে প্রোটেক্টিভ ডিউটি আছে এটা লেভি করা হয়, ঠিক আছে? কতটা লেভি করা হবে? কমিশন যতটা বলেছে, কমিশনে যতটা বলা আছে, কমিশন যতটা রেকমেন্ড করে সেটাই করতে হবে। আর বলেছে এই যে তোমার প্রোটেক্টিভ ডিউটি বাড়ানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে, প্রোটেক্টিভ ডিউটি বাড়ানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে, ঠিক আছে, একটা বিল আনতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে পার্লামেন্টে একটা বিল আনতে হয়, আর এই বিল আনার 6 মাসের মধ্যে বিল আনার 6 মাসের মধ্যে এটা কার্যকর করতে হয়, নাহলে বিলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই বলেছে। আর প্রোটেক্টিভ ডিউটির নোটটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো, কি নোট লিখতে হবে এটা তো বোঝালাম, কি নোট লিখতে হবে ওটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা চার্জ করাবো, ঠিক আছে? তো এরপরে নতুন একটা পয়েন্ট পড়াচ্ছি, সেটাই বলে দিচ্ছি। SWS, ঠিক আছে, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ করো। তো তোমরা সবাই জানো সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কার উপর হয়, এটা আমরা বহুবার বলেছি। সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কার উপর হয়? এই দেখো, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কখনো কিন্তু অ্যাসেসেবল ভ্যালুর উপর চার্জ করে, লিখে দিচ্ছি। সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কখনো অ্যাসেসেবল ভ্যালুর উপর চার্জ করে। কার উপর চার্জ করা হয়? এই যে বিসিডি আর প্রোটেক্টিভ ডিউটি এর উপর সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ চার্জ হয়। কত পার্সেন্ট? 10% চার্জ করা হয়। তাহলে 10% কার উপর চার্জ করব? এই প্রোটেক্টিভ ডিউটি আর বেসিক কাস্টম ডিউটি, এই দুটো মিলিয়ে যা হবে তার উপর চার্জ করা হবে। তবে একটা কথা মাথায় রাখবে, বেসিক্যালি তোমরা যখন অঙ্ক করবে প্রোটেক্টিভ ডিউটি তোমরা পাবেই না, যা পাবে সব বিসিডি পাবে, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি নোটটা কি লিখতে হবে, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। দেখো যেটা বলছিলাম, নোটটা লিখে দিচ্ছি, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কি বলেছে? সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ 10% চাপাতে হবে কার উপর? অন দা এগ্রিগেট ডিউটিস অফ কাস্টম লেভিড এট দা টাইম অফ ইম্পোর্ট, ঠিক আছে? মোদ্দা কথা বলেছে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ আমি কখনোই অ্যাসেসেবল ভ্যালুর উপর চার্জ করতে পারবো না। আমাদের যে কি মাত্র বললাম না, বেসিক কাস্টম ডিউটি আর প্রোটেক্টিভ ডিউটি, দুটো ডিউটি মেলাবো, মিলিয়ে যে টাকাটা বেরোবে তার উপর সারচার্জটা বাড়াতে হবে। যেমন আমরা আগে কি করতাম, আমরা কি ইনকামের উপর তোমার সেস বসাতাম 4% ইনকাম ট্যাক্স, এটা করেছিলাম। আমরা কার উপর করতাম? যেটা ট্যাক্স বেরোতো তার উপর করতাম, ট্যাক্সের উপর হতো। এটাও তাই, ডিউটির উপর চার্জটা বসাবো 10%। বলেছে ইফ গুডস আর সোল্ড, ঠিক আছে, সরি, ইফ গুডস আর গোল্ড, গুডসটা যদি গোল্ড হয়, সিলভার ইনক্লুডিং দ্যাট প্লেটেড উইথ প্লাটিনাম আনওয়ার্থ or in semi manufactured or in powder form, then SWS to be calculated, এর এক্সেপশন আছে, ঠিক আছে? স্পেশাল চার্জ এই কেসের ক্ষেত্রেই শুধুমাত্র 3% হবে। তাহলে the social welfare surcharge shall be calculated at the rate of 10% on the aggregate of duties and taxes and cesses which are levied and collected by the central government in Ministry of Finance, Department of Revenue under 12 of the Customs Act। বাকি সব কেসে 10% চাপাবে, কার উপর 10% চাপাবে সেটা বলে দিয়েছি। বলছে ফলোইং আর এক্সক্লুডেড হোয়াইল ক্যালকুলেটিং দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ, এইগুলোর উপর সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ লাগছে না। কি কি? সেফগার্ড ডিউটি, কাউন্টারভেলিং ডিউটি মানে সিবিডি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, আইজিএসটি সেকশন 37 আর কম্পেনসেশন সেসের উপর লাগছে। বাস,
নোট করে নাও। দেখো এখন পড়বো সেফগার্ড ডিউটি, যেটা কিনা কাস্টম অ্যাক্টের 8B তে উল্লেখ আছে। সেফগার্ড ডিউটি, আগে আমরা কিছুক্ষণ কি বললাম, প্রোটেক্টিভ ডিউটি। প্রোটেক্টিভ ডিউটি কি? দেশের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করছে, দেশের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করছে। মানে ফরেন থেকে আমরা প্রচুর গুডস ইম্পোর্ট করি, ফরেন থেকে প্রচুর গুডস ইম্পোর্ট করার ফলে কি হয়, দেশের ইন্ডাস্ট্রি নষ্ট হতে পারে। এই জন্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেক্টিভ ডিউটি বসিয়ে দেয়, ঠিক আছে। এটা প্রোটেক্টিভ ডিউটি বসিয়ে কি করে, দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেফগার্ড ডিউটি কি, ইন্ডাস্ট্রিকে বাঁচায় না, ও পার্টিকুলার, ঠিক আছে, ও পার্টিকুলার কোনো প্রোডাক্টকে সেভ করবে, কোনো স্পেশালাইজড প্রোডাক্ট, কোনো একটা স্পেশাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টকে সেভ করবে। এটা হচ্ছে সেফগার্ড ডিউটি। আমরা ইন ডিটেইলসে বোঝার চেষ্টা করব সেফগার্ড ডিউটি জিনিসটা কি, ঠিক আছে। তো ডিটেইলসে বুঝবো তার আগে দেখো কি লেখা আছে, বলছে ডিউটি ইম্পোজড, ঠিক আছে। এই যে সেফগার্ড ডিউটি ইম্পোজ করা হবে কাস্টম অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, আন্ডার সেকশন 8B। আমি এই লেখাটা বোঝাচ্ছি, ঠিক আছে। তো এই লেখাটা বোঝাচ্ছি এবং যেটা নোট দেব সেই নোটটা তোমরা লিখবে, কিন্তু সেই নোট লেখাটা একটু ছোট আছে। সেই নোটের মধ্যে এখানে যে সমস্ত ডেটাগুলো আছে তোমরা ডেটাগুলো তুলে ধরার চেষ্টা করবে, তাহলে কি এক্সামে তুমি নাম্বারটা ভালো ক্যারি করতে পারবে। ওখানে যে নোটটা দিয়েছিস তার মধ্যে ডেটাগুলো লেখা নেই, ঠিক আছে। ডেটাগুলো এখান থেকে তুমি তুলে নেবে, কোনো সমস্যা নেই। বলছে ডিউটি ইম্পোজ আন্ডার সেকশন 8B অফ কাস্টম ট্যারিফ অ্যাক্ট, ঠিক আছে। তার মানে এই সেফগার্ড ডিউটি ইম্পোজ করা হচ্ছে কত নম্বর সেকশনে বলা আছে, 8B তে। বলবে, এটা বলবে অবশ্যই, অফ দা কাস্টম ট্যারিফ অ্যাক্ট বাই নোটিফিকেশন টু সেফগার্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কি লিখেছে, সেফগার্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, মানে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে সেভ করবে। ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্যই এই ডিউটি বসানো হচ্ছে। ফ্রম সিরিয়াস ইনজুরি ফ্রম এনি আর্টিকেল, দেখো এখানে কি বলেছে, এনি আর্টিকেল, এখানে কিন্তু বলেনি ইন্ডাস্ট্রি, বলেনি কিন্তু ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এই ডিউটি বসাচ্ছে। বলছে কোনো একটা আর্টিকেল, কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টকে সেভ করার জন্য, কোনো একটা প্রোডাক্টকে বাঁচানোর জন্য, কোনো একটা প্রোডাক্টকে বাঁচানোর জন্য একটা ডিউটি বসানো হচ্ছে, এটাই সেফগার্ড ডিউটি, ঠিক আছে। তো বলছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ফর্ম, ঠিক আছে। আবার পড়ছি, ডিউটি ইম্পোজ আন্ডার সেকশন 8B অফ দ্য কাস্টম ট্যারিফ অ্যাক্ট বাই নোটিফিকেশন টু সেফগার্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ফ্রম সিরিয়াস ইনজুরি ফ্রম এনি আর্টিকেল। ব্যাকে লেখা আছে ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া, ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে, ফরেন থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে, ইন সাচ ইনক্রিজ কোয়ান্টিটি এন্ড আন্ডার সাচ কন্ডিশন, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হচ্ছে ফরেন থেকে গুডস, প্রচুর পরিমাণে। আমি একটা एग्जांपल দিই, তোমাদের না পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা ভাববে যে স্যার পুরো রিডিং পড়লো, রিডিং না, एग्जांपल বোঝাবো, কনসেপ্ট বোঝাবো, সেফগার্ড ডিউটির কনসেপ্টটা কি। দেখো কনসেপ্ট কি লিখেছি, ধরো আমি আলোচনা করছি ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে, ইলেকট্রনিক প্রোডাক্ট, ঠিক আছে। সেরকম ইলেকট্রনিক প্রোডাক্টের ইন্ডাস্ট্রি। আমি কি বলছি, আমি তোমাদের একটা কথা বলছি, এটা কিন্তু সেফগার্ড ডিউটি কিন্তু কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে না, পার্টিকুলার কোনো প্রোডাক্টকে বাঁচাবে, কোনো একটা প্রোডাক্টকে বাঁচানোর জন্য ডিউটি বসাচ্ছে, এটা সেফগার্ড ডিউটি। তো কি বলছে, ইলেকট্রনিক প্রোডাক্ট বা ইলেকট্রনিক প্রোডাক্টের ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ও কি প্রোডাক্ট তৈরি করছে, আরে ওরা তো অনেক রকমের প্রোডাক্ট করে। আমি সাপোজ ধরলাম স্পেশাল একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি, এলইডি টিভি, বুঝতে পারছো না, এলইডি টিভি এখন তো বিশাল ডিমান্ড, এলইডি টিভির প্রচুর ডিমান্ড, তো এলইডি টিভি। তো দেখো এলইডি টিভি কি হচ্ছে, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করেছি আমরা। এলইডি টিভি ম্যাক্সিমাম আমরা ফরেন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, ঠিক আছে। চায়না থেকে প্রচুর এলইডি টিভি আমরা ইম্পোর্ট করি, তো ইম্পোর্ট প্রচুর করেছি, এবং কি চিপ প্রাইসে, সস্তা দামে, প্রচুর সস্তা দামে আমরা ফরেন থেকে এলইডি টিভি ইম্পোর্ট করেছি। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু বারবার বলছি, সেফগার্ড ডিউটি মাথায় রাখবে, ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছি না, কোনো একটা প্রোডাক্টকে সেভ করছি, তাই দেখো এখানে লিখেছি স্পেশাল প্রোডাক্ট। তার মানে ফরেন থেকে ধরো এলইডি টিভি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করছি। এখানে লিখে দেওয়া দেখো, ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া ইন সাচ ইনক্রিজড কোয়ান্টিটি, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করছি ইন্ডিয়াতে, ঠিক আছে। তো কি চিপ প্রাইস, খুব কম দামে। অর্থাৎ আমার দেশে যে সমস্ত ম্যানুফ্যাকচারাররা এই এলইডি তৈরি করছে, ওরা যেই দামে তৈরি করছে, আমি তার চেয়ে আরো কম দামে নিয়ে আসছি, এসে এই মার্কেটে বেচতে পারছি। তাহলে কি হবে, আরে আমাদের দেশের কি হবে, আমাদের দেশে যে টিভির মার্কেট, এলইডি টিভির মার্কেট পুরো নষ্ট হয়ে যাবে,
পুরোপুরি এলইডি টিভি মার্কেট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে তো। অর্থাৎ যারা তৈরি করতো তারা তৈরি করবে না, বলে এত কম দামে নিয়ে এসছে আমি কি করে দেবো, আমার তৈরি করতে আমার কস্টিংই তো কত পড়ে যাচ্ছে, আমি কি করে বেচবো, আমার দেশের ম্যানুফ্যাকচারার এই কথা বলবে। দেখো তাই লিখেছি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারার কি বলছে, ওরা বলছে ধরো সাপোজ ধরো এক্সাম্পল বোঝার চেষ্টা করো, ইন্ডিয়াতে ধরো প্রতি মাসে এই এলইডি টিভির ডিমান্ড আছে 10 লাখ পিস, সাপোজ ফিকটিসিয়াস এক্সাম্পল দিচ্ছি, 10 লাখ টিভির ডিমান্ড আছে, ঠিক আছে তো। কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচার করছে কত, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচার করছে 6 লাখ পিস, প্রতি মাসে 6 লাখ পিস ম্যানুফ্যাকচার করছে, তাহলে শর্টেজ পড়ছে কত স্যার, 4 লাখ শর্ট পড়ছে, তাহলে কি করব, সেক্ষেত্রে অবশ্যই ইম্পোর্ট করতেই পারি, কোনো সমস্যা নেই, ইম্পোর্ট করতে পারি। কিন্তু ইম্পোর্ট করেছি কত, আরে করেছি 7 লাখ ইম্পোর্ট করে দিয়েছি, তাহলে আমার ডিমান্ড কত টিভি স্যার 10 লাখ, সাপ্লাই কত হচ্ছে এখানে 6 তৈরি হলো, বাইরে থেকে 7 নিয়ে আসলাম, 13 হলো সাপ্লাই, তাহলে সাপ্লাই কত হলো স্যার, সাপ্লাই হলো 13 লাখ আর ডিমান্ড হলো 10 লাখ। আমরা ইকোনমিক্সে বেসিক কি জিনিস পড়েছিলাম, ডিমান্ড কম সাপ্লাই বেশি, ডিমান্ড কম সাপ্লাই বেশি, তখন কি হয়, প্রাইস কমে যায়, ভাবার চেষ্টা করো আমাদের দেশে যারা এই টিভি তৈরি করে তাদের কথা ভাবার চেষ্টা করো, কি হয়েছে, ফরেন থেকে মানে যারা এখানে টিভির মার্কেটে বিজনেস করছে, যারা তৈরি করছে তাদের কথা বলছি না, যারা বিজনেস করছে টিভি বেচছে, তারা কি করছে, তারা ফরেন থেকে অনেক কম দামে টিভি কিনছে, তারা ফরেন থেকে যখন অনেক কম দামে টিভি কিনছে, আর আমার দেশে যারা ম্যানুফ্যাকচার যারা টিভি তৈরি করছে, তাহলে কি ওরা এই মার্কেটে টিকে থাকতে গেলে ওকে টিভিটা অনেক কম দামে বেচতে হবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে আমি লিখে দেখাচ্ছি। সাপোজ ধরো চায়না থেকে ইন্ডিয়াতে টিভি ইম্পোর্ট হচ্ছে অনেক কম দামে। এবার আমাদের দেশে ইন্ডিয়াতে বেশ কিছু ম্যানুফ্যাকচারার আছে যারা টিভি তৈরি করে, ঠিক আছে। এবার মার্কেটে টিকে থাকতে গেলে দেখো, যদি কম দামে যদি চায়না থেকে টিভি পাওয়া যায়, তাহলে সবাই কি চেষ্টা করবে, চায়না টিভি কেনা। কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার কি করবে, চেষ্টা করবে যে আমি একটু কম দাম, প্রফিটটা কম রেখে মার্কেটে টিকে থাকতে হবে, এটা করার চেষ্টা করবে। একদিকে অনেকটাই লস হলো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারদের, আর একদিকে কি হতে পারে, যখন মার্কেটে সাপ্লাই বেড়ে যাবে, যখন টিভির সাপ্লাই প্রচুর হয়ে যাবে, যেখানে 10 লাখ দরকার সেখানে 13 লাখ টিভি হয়ে গেছে, তখন আলটিমেটলি মার্কেটে টিভির দাম কমে যাবে, তাহলে ইন্ডিয়ান সাপ্লায়ারদের কত রকমের লস হলো। দেখো, এক তো মার্কেট টিকে থাকতে গেলে ওদের প্রফিটটা কম করতে হলো, আবার এখন মার্কেট প্রাইস কমে গেছে, কমে গেল, ডবল লস। তাহলে ওদের যদি এত লস হয়, তাহলে ওরা ওদের ঘর সংসার চালাবে কি করে, এটা ভাবতে হবে তো এই অবস্থায় ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারাররা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করলো যে এটার উপর কিছু ব্যবস্থা করতে, অর্থাৎ ইম্পোর্টের উপর বেশ কিছু ব্যবস্থা করতে, ইম্পোর্টের উপর এমন কিছু বিধিনিষেধ আরোপ করতে, যাতে আমাদের দেশে যারা টিভি তৈরি করছে তারা অ্যাটলিস্ট খেয়ে পড়ে বাঁচতে পারে, এরকম একটা কিছু ব্যবস্থা করতে। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, তখন ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলো, বলে হ্যাঁ সত্যি তো এটাও ঠিক নয়, তো তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ডিউটি বসিয়ে দেবে, আরে এই কেন ডিউটি বসাবে, এই যে এলইডি টিভির মার্কেটটাকে বাঁচানোর জন্য, আরে এটাই তো সেফগার্ড ডিউটি, আর কিছুই নেই। তবে এর মধ্যে বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, তোমাকে জানতে হবে। সাপোজ ধরো আমি তোমাকে বলছি, পরে না জানলেও হবে, তো বলে দিচ্ছি, ধরো আমার দেশের টিভির ডিমান্ড আছে 10 লাখ, তাই তো, কিন্তু আমার দেশ তৈরি করছে কত, দেখো 6 লাখ, দেশ তৈরি করলো 6 লাখ, আমার ডিমান্ড 10 লাখ আছে, টিভি তৈরি করলো কত, 6 লাখ তৈরি করলো, তাহলে শর্ট পড়ে কত, 4 লাখ। ধরো 4 লাখ যদি ফরেন থেকে নিয়ে আসলো, তাহলে কি কোনো ডিউটি বসানোর দরকার আছে, হিসাব তো বলে কোনো ডিউটি বসানোর দরকার নেই, ঠিক আছে তো। কেন, 4 লাখ যদি নিয়ে আসে, তাহলে তোমার প্রাইসে খুব একটা হেরফের হবে না, কারণ আমার ডিমান্ড 10 লাখ, সাপ্লাই 10 লাখ, সেক্ষেত্রে তো প্রাইস আপ ডাউনের কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে। এগুলো সব প্রভিশনে, একটা প্রভিশনে বলা আছে। তো দেখো আমি কি বলছি, এখানে কি লেখা আছে এটাই তুমি বুঝতে পারলে, এই কথাগুলো লিখেছে, বলে ডিউটি ইম্পোজ আন্ডার সেকশন 8B অফ কাস্টম ট্যারিফ অ্যাক্ট বাই নোটিফিকেশন টু সেফগার্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ফ্রম সিরিয়াস ইনজুরি
from any article ব্যাকে লিখেছে imported into India in such increased quantity and under such condition। বলছে ডিউটি ক্যান বি চার্জ, এই ডিউটি তুমি চার্জ করতে পারবে 4 বছর, ঠিক আছে, এই ডিউটিটা ধার্য করা হয়, চার্জ করা হয় 4 বছর, তবে ম্যাক্সিমাম 10 বছর, অর্থাৎ 4 বছর থেকে 10 বছর, ঠিক আছে। তো বলছে এই ডিউটি ক্যান বি চার্জ ফর 4 ইয়ার্স বাট ক্যান নট বি, মানে ক্যান বি এক্সটেন্ডেড ফর 10 ইয়ার্স, 10 বছরের বেশি তুমি এই ডিউটিটা এক্সটেন্ড করতে পারবে না, ঠিক আছে। তো এটাই বলেছে। নেক্সট কি বলছে, প্রভিশনাল সেফগার্ড ডিউটি, প্রভিশনাল সেফগার্ড ডিউটি ক্যান বি ইম্পোজড, ঠিক আছে, এই প্রভিশনাল সেফগার্ড ডিউটি ইম্পোজ করা হয়, ঠিক আছে, তবে ম্যাক্সিমাম পিরিয়ড কত, ইনক্রিজটা কত, ম্যাক্সিমাম 200 ডেজ। এই যে তোমাকে যে বলছি ডেটাগুলো, এই ডেটা খাতায় অবশ্যই লিখবে তোমরা। বলছে এই সেফগার্ড ডিউটি কোথায় কোথায় অ্যাপ্লিকেবল নেই, কোথায় কোথায় অ্যাপ্লিকেবল নেই, বলছে 100% অফ ইওইউ এক্সপোর্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড আন্ডারটেকিং, ঠিক আছে। ধরো ফরেন থেকে কোনো গুডস ইম্পোর্ট করা হলো, কেন, এক্সপোর্ট করার জন্য, এরকম সিচুয়েশন হলে তোমার সেফগার্ড ডিউটি লাগানোর দরকার নেই। তারপর কি লেখা আছে, সেস স্পেশাল ইকোনমিক জোন, এরকম ক্ষেত্রেও তোমার সেফগার্ড ডিউটি লাগানোর দরকার নেই, এক্সেপশন এগুলো। কোথায় কোথায় সেফগার্ড ডিউটি লাগবে না, আর কি বলছে, আর্টিকেল অরিজিনেটিং ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি, তুমি যদি কোনো ডেভেলপিং কান্ট্রি থেকে আর্টিকেল গুলো তুমি নিয়ে আসো, ডেভেলপিং কান্ট্রি থেকে যদি আর্টিকেল গুলো নিয়ে আসো, তাহলে দেখতে হবে সেটা ডাজ নট এক্সিড 3% অফ টোটাল ইম্পোর্ট, টোটাল যত ইম্পোর্ট হবে তার 3%, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো এটা কি বলতে চাইছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। নেক্সট, আর্টিকেলস অরিজিনেটিং ফ্রম মোর দ্যান ওয়ান, এটা কি, এটা ইন্ডিভিজুয়ালের কথা, এটা ইন্ডিভিজুয়াল। আর যদি তুমি মোর দ্যান ওয়ান ডেভেলপিং কান্ট্রি থেকে যদি তুমি ইম্পোর্ট করো, সেক্ষেত্রে টোটাল ইন্ডিভিজুয়াল হবে, সেক্ষেত্রে 9%, এই লিখেছে ডাজ নট এক্সিড 9% অফ টোটাল ইম্পোর্ট। তাহলে আশা করি বুঝতে পারলে, এই ডেটাগুলো তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে। তো এবার দেখছি তোমাদের বইতে কি কি লেখা আছে, পড়ে দিচ্ছি কি বলেছে। বইতে কি বলেছে আমি একবার পড়ে দিচ্ছি। বলছে সেফগার্ড ডিউটি, ঠিক আছে, 8B বলছে সেফগার্ড ডিউটির মেন অবজেক্টিভসটা কি, বলছে সেফগার্ড ডিউটির মেন অবজেক্ট হচ্ছে দেশে, মানে ডোমেস্টিক মার্কেটকে বাঁচানো, ডোমেস্টিক মার্কেটটাকে বাঁচানো, ঠিক আছে। বলছে ডোমেস্টিক মার্কেট যাতে খুব বেশি পরিমাণে ইম্পোর্ট করতে না পারে সেদিকে নজর দিতে হবে, ডোমেস্টিক মার্কেট যাতে খুব বেশি পরিমাণে ইম্পোর্ট করতে না পারে সেই দিকে তোমাকে নজর দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক অনুসন্ধান করে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক অনুসন্ধান করবে, এনকোয়ারি কমিটি বসাবে, এনকোয়ারি করে দেখে যদি স্যাটিসফাই হয়, ঠিক আছে, তাহলে বলছে কোনো আর্টিকেল অনেক বেশি পরিমাণে বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, ধরো কোনো একটা পার্টিকুলার আর্টিকেল, যেমন টিভির কথা বললাম, যে এলইডি টিভির কথা বললাম, স্মার্ট ওয়াচের কথা বললাম, ঠিক আছে, কোনো অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোনের কথা বললাম, এগুলো খুব বেশি পরিমাণে ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে। ফলে আমাদের দেশে যারা এগুলো তৈরি করছে তাদের সেই সমস্ত বিজনেস, সেই সমস্ত ইন্ডাস্ট্রি ক্ষতি হওয়ার সম্মুখীন, ঠিক আছে। তো এই জন্য সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটে একটা নোটিশের মাধ্যমে, ঠিক আছে, নোটিশের মাধ্যমে সেফগার্ড ডিউটিটা চালু করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটে, ঠিক আছে, একটা নোটিশের মাধ্যমে তোমার সেফগার্ড ডিউটি চালু করে দিতে পারে, ঠিক আছে। আর সেফগার্ড ডিউটি চালু করার ক্ষেত্রে গেজেটে নোটিশ দিলেই চলে, পার্লামেন্টের জন্য এর জন্য আলাদা করে কোনো অনুমোদন লাগে না, গেজেটে নোটিশ দিলেই চলবে, পার্লামেন্টে আলাদা করে তোমার কোনো অনুমোদন লাগে না, ঠিক আছে। তো তবে নোটিশটি অবশ্যই পার্লামেন্টের দুটো হাউসকেই তোমার মানতে হবে, ঠিক আছে। মানে কি বলেছে, এই যে নোটিশটা অবশ্যই পার্লামেন্টের দুটো হাউস, আমরা জানি পার্লামেন্টের দুটো হাউস হয়, আমরা বহুবার পড়েছি পার্লামেন্টে, তোমরা সবাই জানো পার্লামেন্টে দুটো হাউস হয়, ঠিক আছে, একটা রাজ্যসভা, একটা লোকসভা, পার্লামেন্টের দুটো হাউসেই কিন্তু এই নোটিশটা পেশ করতে হবে, ঠিক আছে। কিছু এক্সেপশন আছে, যেটা আমরা আগেই বললাম, এক্সেপশন গুলো কি কি, এই দেখো না, এই যে এক্সেপশন গুলো, এই নট অ্যাপ্লিকেবল, এটা এক্সেপশন, এগুলো তোমাকে লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো কি বলতে চেয়েছে, বইয়ের কথাও তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে, ঠিক আছে। তো বইতে এই কথাগুলোই বলেছে।
আরেকটা যা বলছিলাম যে নোটটা আমি তোমাদের দেবো, সেই নোটটা পড়ে দিচ্ছি। কি বলেছে সেফগার্ড ডিউটি বলছে আন্ডার সেকশন 8B অফ দ্য কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975 if the central government after conducting such inquiry as it deems fit is satisfied that any article is imported into India in such increased quantity and under such conditions so as to cause or threatening to cause serious injury to domestic industry, then it may by notification in the official gazette impose a safeguard duty on that article. Safeguard duty can be imposed if the central government on inquiry finds that the imports in increased quantity have caused serious injury to the domestic industry, threatening to cause serious injury to the domestic industry. It can be imposed irrespective of the origin of the imported goods. দেখো আমি যেটা বললাম আমি তখন তো তোমাদের যেটা বোঝালাম, বারবার বলছি যেটা বোঝালাম সেটাই লেখা আছে এখানে। ইংলিশে যে নোটটা বললাম আমি মাত্র এটা পড়ে দিলাম, ঠিক আছে? তো সেই নোটটা লিখবে, তার সাথে তোমরা কি কি লাইন জুড়বে একটু মনে রাখো। কি কি লাইন জুড়বে, কি কি লাইন তোমাদের জুড়তেই হবে, সেটা হচ্ছে এই লাইনটা জুড়বে, অবশ্যই দেবে, এই লাইনটা দেবে, আর নট অ্যাপ্লিকেবল, এই তিনটে পয়েন্ট দেবে। একদম পুরো পারফেক্ট নোট, আর কোনো সমস্যা নেই। এবার আমি তোমাদের যদি আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেটা 2 নম্বর আর 3 নম্বর পয়েন্ট। আরে 1 নম্বর পয়েন্ট তো কিছুই বলিনি। যদি তুমি এক্সপোর্ট ওরিয়েন্টেড আন্ডারটেকিং, তুমি যদি এক্সপোর্ট করার জন্য যদি ইম্পোর্ট করে থাকো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো সেফগার্ড ডিউটি লাগানো যাবে না। তারপর স্পেশাল ইকোনমিক জোন, এই ক্ষেত্রেও কিন্তু সেফগার্ড ডিউটি লাগানো যাবে না। আর এখানে এই দুটো কন্ডিশন আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এই ক্ষেত্রেও কিন্তু সেফগার্ড ডিউটি লাগানো যাবে না। সেফগার্ড ডিউটি কেন লাগে ডিটেইলস, আর পরীক্ষা তো টিকা আসবে, শর্ট নোটস আসবে, বলবে সেফগার্ড ডিউটি সবটা তুমি লিখে দাও, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যে এক্সাম্পল গুলো বললাম ওটা বলে দিচ্ছি। দেখো তোমাদের বলেছিলাম একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, এই যে এই পয়েন্টটা কি লেখা আছে আর এই পয়েন্টটা কি লেখা আছে, মিনিংটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তোমরা আশা করি এই এক্সাম্পলটা থেকে তাকালে তোমরা বুঝিয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় এক্সাম্পল দিতে হবে না, আমি তোমাকে বোঝাচ্ছি, শোনো কি লেখা আছে। বলছে টোটাল ইম্পোর্ট অফ আর্টিকেল এক্স, যে কোনো একটা আর্টিকেল, আরে আর্টিকেল মানো না এলইডি টিভি, ধরো তুমি টোটাল ইম্পোর্ট করেছো এলইডি টিভি, ঠিক আছে? তো বলছে টোটাল ইম্পোর্ট অফ আর্টিকেল এক্স বা এলইডি টিভি 500 কোটি টাকা, ঠিক আছে? 500 কোটি টাকা তুমি ইম্পোর্ট করেছো আর্টিকেল, ঠিক আছে? টোটাল ইম্পোর্ট 500 কোটি টাকা, টোটাল ইম্পোর্ট। বলছে ইম্পোর্ট ফ্রম ডেভেলপড কান্ট্রি থেকে তুমি কত ইম্পোর্ট করে 460, তার মানে ডেভেলপ কান্ট্রি থেকে যদি তুমি 460 কোটি ইম্পোর্ট করো, তাহলে ডেভেলপিং কান্ট্রি থেকে কত ইম্পোর্ট করেছো 40 কোটি, তাই তো? তাই লিখেছি ইম্পোর্ট ফ্রম ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে? ডেভেলপিং কান্ট্রি থেকে তুমি কত ইম্পোর্ট করেছো, দেখো ডেভেলপ কান্ট্রি থেকে তুমি ইম্পোর্ট করেছো 460, টোটাল তুমি ইম্পোর্ট করেছো, ধরো এলইডি টিভির কথা বলছি, এলইডি টিভি তুমি 500 কোটি টাকার এলইডি টিভি তুমি ইম্পোর্ট করেছো। তার মধ্যে ডেভেলপ কান্ট্রি থেকে তুমি কত ইম্পোর্ট করেছো, স্যার ডেভেলপ কান্ট্রি থেকে 400 কোটি টাকা, 460 কোটি টাকার তুমি টিভি ইম্পোর্ট করেছো। তাহলে বাকি 40 কোটি টাকার টিভি ইম্পোর্ট করেছো কোন দেশ থেকে? ডেভেলপিং কান্ট্রি থেকে, কারণ আমাদের এখানে নোট কি লেখা ছিল ডেভেলপিং কান্ট্রি, দেখতে হবে ডেভেলপিং কান্ট্রি থেকে কত তুমি ইম্পোর্ট করেছো। ডেভেলপিং কান্ট্রি থেকে তুমি ধরো 500 এর মধ্যে 460 তো ডেভেলপ, তাহলে বাকি 40 কোন কান্ট্রি থেকে তুমি ইম্পোর্ট করেছো? ডেভেলপিং কান্ট্রি থেকে। তো ঠিক আছে, তো ডেভেলপিং এখানে লিখেছে আর্টিকেল অরিজিনেটিং ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি ডাজ নট এক্সিড 3% অফ টোটাল ইম্পোর্ট। টোটাল ইম্পোর্ট কত হলো 500, 3% কত হবে স্যার? 3% 15 কোটি, 15 কোটি। দেখতে হবে 15 কোটি যদি তুমি ইম্পোর্ট করো, 15 কোটি বা 15 কোটির মধ্যে যদি ইম্পোর্ট করো সেফগার্ড ডিউটি লাগবে না, আর 15 কোটির বেশি যদি ইম্পোর্ট করো তাহলে সেফগার্ড ডিউটি দিতে হবে। কত পার্সেন্ট? 20%। দেখো প্রথমটা দেখো, তাহলে প্রথম এ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি এখানে বলছে এ বলেছে, বি বলেছে, সি বলেছে, ডি বলেছে। তো প্রথম ডেভেলপিং কান্ট্রি কি বলেছে? এ। কত লাগবে আমার? 15 এর বেশি হলে তোমার সেফগার্ড ডিউটি দিতে হবে। এখানে গাইস 16 আছে, 16 কোটি, তাহলে তোমাকে সেফগার্ড ডিউটি দিতে হবে, কত দিতে হবে স্যার? 20%। আরে দেখো না, এই 16 20% করলে কত হবে? 3.2। বি ডেভেলপিং কান্ট্রি বি কত লাগবে তোমার? 15 লাগবে। কত আছে? 12 দিতে হবে সেফগার্ড ডিউটি, না স্যার দিতে হবে না, দেখো করিয়ে নি কিছু। সি কত হতে হবে তোমার? 300 কত পার্সেন্ট? সরি 300 ছিল না, সরি 500 3% 15 হতে হবে। এখানে কত আছে? 8।
এখানেও কোনো সেফগার্ড ডিউটি দিতে হবে না, এখানে কয় 4, এখানেও কোনো সেফগার্ড ডিউটি দিতে হবে না। তো বুঝতে পারলে তো? তাহলে কি বললাম তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি ইন্ডিভিজুয়াল কত দেখবে 3%, টোটাল ইম্পোর্টেড 3%, টোটাল ইম্পোর্টেড, টোটাল 500 3% হতে হবে। তাহলে তুমি বুঝতে পারলে এখানে, তুমি এখানে বুঝতে পারলে ইন্ডিভিজুয়ালি স্যার যদি জয়েন্টলি করি একবারে কত আছে 9%, একবারে 9%, তাহলে কি লেখা আছে আর্টিকেলস অরিজিনেটিং ফ্রম মোর দ্যান ওয়ান ডেভেলপিং কান্ট্রি। ঠিক আছে, এখানে 4টে ডেভেলপিং কান্ট্রি আছে A B C D, তার এ তো সেফগার্ড ডিউটি দিয়ে দিয়েছে, তুমি এর সঙ্গে কেন বলাচ্ছ? রইল বাকি B C D, তিনটে মেলা কত হচ্ছে 12 আর 8 20, 20 আর 4 24, কত হয় 24, তাই তো 24। এবার 509% কত হবে স্যার? 509% হয় হচ্ছে আপনার 45 কোটি, ঠিক আছে 24 কোটি। তাহলে কি বুঝতে পারছে স্যার? টোটাল ইম্পোর্ট ফ্রম BCD, ঠিক আছে BCD এখানে 4.8%, স্যার 4.8% কি করে বেরোলো? আরে কমন ব্যাপার, তুমি ভাবো, তুমি নিজে ভাবো, তুমি এখানে দেখো 500, দেখো তুমি এ কান্ট্রি থেকে, কান্ট্রি এ থেকে 16 কোটি ইম্পোর্ট করেছো, 500 এর মধ্যে 16 কোটি ইম্পোর্ট করেছো মানে এত পার্সেন্ট, 500 এর মধ্যে এখানে 12 কোটি এত পার্সেন্ট, 500 এর মধ্যে এখানে 8 কোটি এত পার্সেন্ট, 500 এর মধ্যে এখানে 4 কোটি এত পার্সেন্ট। তাহলে এটাকে তুমি বাদ দাও, রইলো কি BCD, তিনটে মেলাও কত হচ্ছে স্যার? 4.8 হচ্ছে। তাহলে তোমার কত লাগবে মেলালে? কত লাগবে স্যার মেলালে? আপনি বলেছেন আর্টিকেলস অরিজিনেটিং ফ্রম মোর দ্যান ওয়ান ডেভেলপিং কান্ট্রি, তখন 9% লাগে, 9%, কিন্তু এখানে কত 4.8%। তো বুঝতেই পারছো 4.8%, যেটা কিনা 9% এর কম, তাই সেফগার্ড ডিউটি লাগবে না। তাহলে এটা অঙ্ক কোনোদিন দেবে না তোমাকে, কি বোঝালাম থিওরিটা বোঝানোর জন্য। তোমাদের যদি এই দুটো লাইনের মানে বুঝতে অসুবিধা হয় তাই জন্য এটা বোঝালাম। তাহলে এবার পড়ো কি বলেছে। আমরা যে ইম্পোর্ট করতে পারি সেটা ডেভেলপিং কান্ট্রি থেকেও করতে পারি, ডেভেলপ কান্ট্রি থেকেও করতে পারি। আমাকে টার্গেট করতে হবে কি ডেভেলপিং কান্ট্রি। তুমি টোটাল যত ইম্পোর্ট করছো তার 3%, ঠিক আছে, তার 3% যদি তুমি ডেভেলপিং কান্ট্রি থেকে, যতটা ইম্পোর্ট করবে সেটা দেখতে হবে 3% যেন ক্রস না করে। 3% ক্রস করলে সেফগার্ড ডিউটি লাগবে, 3% মধ্যে থাকলে সেফগার্ড ডিউটি লাগবে না, এটা বলেছে। আর যদি মোর দ্যান ওয়ান ডেভেলপিং কান্ট্রি হয় সেক্ষেত্রে ওটা হয়ে যায় 9%। এই ছিল সেফগার্ড ডিউটি। আশা করি বুঝতে পেরেছো। টুকে নাও তোমরা।